নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অচিন পাখি গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে ব্যোমকেশ বক্সী ও অজিতের সাথে পরিচয় হয় নীলমণি মজুমদারের, যিনি তার পুলিশ জীবনের শেষ অমীমাংসিত কেসটি ব্যোমকেশ বক্সীকে শোনাতে চায়। কিন্তু এই শোনানোর পিছনে অজিতের কোথাও মনে হয় যেন এটি একটি বুদ্ধির দ্বন্দ্বযুদ্ধের আহ্বান। আজকের পরিবেশনায় আমরা দেখব সেই বুদ্ধি দ্বন্দ্বযুদ্ধে ব্যোমকেশ বক্সী জিততে পারে কিনা। শুরু হচ্ছে অচিন পাখি গল্পটির দ্বিতীয় এবং শেষ পর্ব। থানায় নিয়ে গিয়ে আমি 4 জনকেই হাজতে পড়লাম। তারপর এক এক করে 4 জনের জেরা করলাম আমার অফিসে। প্রথমে ডাকলাম সুরেশ্বরকে। সে আমার সামনে একটা চেয়ারে উপবিষ্ট হলো। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি কাজ করো? সে বললে, আমি পাইকারি ব্যবসা করি। পয়সাওয়ালা লোক, পুচকে দোকানদার আমি নই। বাড়িটা তোমার? হ্যাঁ। কত বছর হলো বাড়িটা কিনেছ? 5-6 বছর হবে। 19,000 টাকা দিয়ে বাড়িটা কিনেছি। কতদিন আগে বিয়ে করেছিলে? 7 বছর হবে। শ্বশুর বাড়ি কোথায়? এই শহরে। শ্বশুরের নাম কি? তিনমণি হালদার। সে এখন কোথায়? জানি না, সম্ভবত জেলে। জেলে? হ্যাঁ, জেল আমার শ্বশুরের ঘর বাড়ি। শ্বশুরের সঙ্গে তোমার সদ্ভাব আছে? মুখ দেখা দেখিনি। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপরে বললাম, বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? একটু দ্বিধা করে সুরেশ্বর বলল, বিয়ের 7 বছর পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল। ছেলেপিলে নেই? না। আজ রাত্রি 12টার সময় তুমি আর তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিলে। আমি টর্চের আলো ফেলে তোমাকে দেখেছি। সুরেশ্বর নিরুত্তাপ কণ্ঠে বলল, আপনি ভুল দেখেছেন। রাত্রি 12টার সময় আমি আর আমার বন্ধুরা কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলছিলাম, বিশ্বাস করুন। তোমার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল? মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কে বলতে পারে? তবে পাড়াপড়শিরা বদনাম দিত। কি বদনাম দিত? আমি রাত্রি করে বাড়ি ফিরি। কয়েক মাস থেকে কে একজন নাকি বাগানে এসে হাসির সাথে দেখা করত। স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলে? করেছিলাম। সে বলেছিল সব মিথ্যে কথা। আর কিছু? আর কি, একবার হাসির আলমারি খুলে তার মধ্যে এমন কয়েকটা গয়না দেখেছিলাম যা আমি তাকে দিইনি। কোথা থেকে গয়না এলো বউয়ের কাছে খোঁজ নিয়েছিলে? কি হবে খোঁজ নিয়ে? মেয়ে মানুষ যদি নষ্ট হতে চায়, কেউ কি তাকে আটকাতে পারে? কিন্তু খুন করতে পারে। আমি আমি হাসিকে খুন করিনি, বিশ্বাস করুন। আরও কিছুক্ষণ নানাভাবে জেরা করলাম সুরেশ্বরকে, কিন্তু কোনোভাবে তাকে টলাতে পারলাম না। বরং তার ঠোঁট কাটা স্পষ্টবাদিতা দেখে মনে হলো সে সত্য কথা যেন বলছে। সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠিয়ে
আমি কালী কিঙ্করকে ডেকে পাঠালাম। কালী কিঙ্করের হাড় বাহির করা শরীরের মধ্যে লৌহ কঠিন একটা মন ছিল। আমি অনেক চেষ্টা করেও তাকে বেঁকাতে পারলাম না। 4 বন্ধু রাতে 8:30টার সময় থেকে তার দোকানে বসে নাকি তাস খেলছিল। আমি আসা পর্যন্ত এক মুহূর্তের জন্য কেউ বাইরে যায়নি। এই কথার কোনো রকম নড়চড় হলো না। অন্যান্য বিষয় কিন্তু কালীকিঙ্কর সোজাসুজি উত্তর দিল। সুরেশ্বর তার আজীবনের বন্ধু। তার ঘরের কবর সবই কালীকিঙ্কর জানে। সুরেশ্বরের অবস্থা আগে ভালো ছিল না। যুদ্ধের বাজারে সে পয়সা করেছিল। হাসিকে যখন সে বিয়ে করে তখন তার অবস্থা খুব খারাপ। হাসির বাপটা ছিল একাধারে চোর এবং বোকা। চুরি করে ধরা পড়ে যেত এবং জেলে যেত। হাসির মায়েরও বদনাম ছিল। বস্তিতে বাস করলে ভদ্রলোকের মেয়েরও চালচলন খারাপ হয়ে যায়। যেমন দেখবে তেমনই তো শিখবে। হাসির বাপ যখন জেলে থাকতো তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসতো। সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করে তখন তার বন্ধুরা সকলেই নাকি খুব মানা করেছিল, কিন্তু সুরেশ্বর কারো কথা শোনে না। তারপর যুদ্ধের বাজারে সুরেশ্বর টাকা করে, বাড়ি কেনে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনিবনা হয় না। সুরেশ্বর বাড়িতে বেশি থাকতো না, বাইরে বাইরেই বেশিরভাগ দিন কাটাতো। কিন্তু তা বলে সে স্ত্রীকে খুন করেছে এ কথা একেবারেই সত্য নয়। সুরেশ্বর নাকি তেমন লোকই নয়। সে ভদ্র সন্তান। জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট সে করেছিল। বস্তিতে থেকে বড় হয়ে উঠেছিল, কিন্তু তার মনটা নাকি খুব উঁচু। কালীকিঙ্করের বন্ধু প্রশস্তি শেষ হলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সুরেশ্বরের শ্বশুর দিনমণি হালদার এখন কোথায়? কালীকিঙ্কর বলল, বছর 2 আগে দিনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল। হাসির মা তখন মারা গেছে। দিনু হালদার 2-3 দিন মেয়ে জামাইয়ের কাছে ছিল। একদিন সুরেশ্বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল। দিনু হালদার তারপর থেকে কোথায় যে চলে গেল আর কেউ জানে না। বয়স হয়েছিল, জেল খেটে শরীরও ভেঙে পড়েছিল, হয়তো মরে গেছে। অতঃপর কালীকিঙ্করকে ফেরত পাঠিয়ে আমি দেবু মণ্ডলকে ডেকে আনলাম। দেবু মণ্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে, বিত্তবান ব্যক্তি, সুরেশ্বরের বাল্যবন্ধু, সুখে দুঃখে নিত্য সহচর। সুরেশ্বর তার স্ত্রীকে খুন করেছে আর তারা নাকি লাশ পোড়াতে নিয়ে যাচ্ছে, এ কথা নাকি পুরোটাই মিথ্যা। তারা বসে তাস খেলছিল। বন্ধু পত্নীর চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করতে সে অক্ষম বোধ করে। তবে হাসি সৎ বংশের মেয়ে ছিল না, এ কথা যথার্থ ঠিক সে মেনে নেয়। দেবু মণ্ডলকে আমি ভাঙতে পারলাম না। নতুন কোনো তথ্য আবিষ্কৃত হলো না। তাই অবশেষে বললাম, শ্মশান ঘাটে তোমার কাঠের আড়ত আছে? সে বলল, আছে। শহরে 2টো আরও জায়গায় তার নাকি আড়ত আছে। আমি তার দিকে চেয়ে থেকে বললাম, এবার সত্যি কথা বলবে? সে আমার দিকে চেয়ে খুব শান্তভাবে বলল, সে সব সত্যি কথাই বলছে।
চতুর্থ ব্যক্তির নাম বিলাস দত্ত। ঠিকাদার কাজ করে, বিল্ডিং কন্ট্রাক্টর, অতিশয় মিষ্টভাষী ও রসিক। আমি তাকে ডাকার পর সে আমার কাছে এসে একটা অশ্লীল রসিকতা করে ঘাড় নিচু করে জিভ কাটে। বিলাস দত্তকে দেখে আমি বুঝলাম সে যে শ্রেণীর লোক তাতে সে অজস্র মিথ্যে কথা বলতে পারে, কিন্তু কাজের কথা একটাও বলবে না। তাই হতাশ হয়ে তাকে বললাম, তুমি ঠিকাদার, তোমার অনেক বাঁশ আছে। বিলাস দত্ত একটু মুচকি হেসে রসিকতা করে বলল, বাঁশ আছে বই কি, তার বাঁশ আছে, ভাড়া বাঁধবার জন্য দরকার হয় কি না? আমি বললাম, মরার চালি বাঁধবার জন্য দরকার হয়। বন্ধু চতুষ্টয়ের জেরা শেষ করতে করতে রাত কাবার হয়ে গেল। পরদিন সকালে তাদের আমি কিছুতেই থানায় আটকে রাখতে পারলাম না। তাদের উকিল এসে তাদের জামিন করিয়ে নিল। কিন্তু ততক্ষণে আমার মনে এই দৃঢ় ধারণা জন্মেছে যে সুরেশ্বরই তার বউকে মেরেছিল, আর তার 3 বন্ধু এই কাজে লিপ্ত ছিল, কিন্তু কোনো প্রমাণ নেই। আমি যেটা দেখেছিলাম তার কোনো সমর্থক ছিল না, তাই উকিলের জেরায় এটা উড়ে যেত। তাই তাদের বিরুদ্ধে আমি খুনের অভিযোগ আনতে পারলাম না। শুধুমাত্র জুয়া খেলার জন্য তাদের ওই এক রাত আটকে রাখতে পেরেছিলাম। আমি কিন্তু তদন্তে হার মানলাম না। 2 সহকারীকে নিয়ে সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করলাম, তাদের বয়ান নিলাম। শেষে প্রায় 1টা নাগাদ সুরেশ্বরের বাড়িতে গেলাম। ফটকে একজন কনস্টেবল পাহারায় ছিল। সে বলল সুরেশ্বর বেলা 11টা নাগাদ ফিরে এসেছে এবং বাড়িতেই আছে। আমি গৃহে প্রবেশ করে দেখলাম সুরেশ্বর শয়নকক্ষের একটা খাটে শুয়ে ঘুমাচ্ছে। পুলিশের জুতোর শব্দ শুনে সে রক্তবর্ণ চক্ষু মেলে উঠে বসল। জড়িত স্বরে বলল, আবার কি চাই? আমি বললাম, আমরা বাড়ি তল্লাশি করতে এসেছি। করুন তল্লাশি, যা ইচ্ছা করুন, বলে সে আবার শয়নের উপক্রম করিল। তার বোধহয় বেলা পর্যন্ত ঘুমোনোর অভ্যেস, তার উপর কাল সারা রাত্রি জাগতে হয়েছে। আজ বোধহয় সারাদিন ঘুমাবে। কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে কি একটুও দাগ পড়েনি? খুন করুক বা না করুক, এমন নিশ্চিতভাবে ঘুমায় কি করে? যা হোক, আমি তাকে ঘুমাতে দিলাম না। বললাম, তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই। সুরেশ্বর বিরক্ত মুখে উঠে একটা দেওয়াল আলমারির কপাট খুলল। তারপর কাপড় চোপড়ের পিছন থেকে এক থাবা সোনার গয়না বার করল। 8 পৌড়ে গয়না কিছু আছে, তাছাড়া তোলা গয়না। আমি বললাম, এর মধ্যে কোন গয়না তুমি দাওনি? সুরেশ্বর একটা আংটি, 1 জোড়া কানের দুল, একটা চুলের কাঁটা বেছে আমার হাতে তুলে দিল। বলল, এই গয়নাগুলো নতুন, ব্যবহৃত হয়নি। আমি সেগুলো নিজের পকেটে রেখে দিলাম। বললাম, এগুলো আমি রাখছি, পরে ফেরত দেব। তারপর তার সমস্ত বাড়ি ও বাগান তন্ন তন্ন করলাম, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যেটায় তাকে হাসির মৃত্যুর জন্য দায়ী করা যেতে পারে। বিকেল 3:30 নাগাদ
আমি সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করে সহকারীদের ফেরত পাঠিয়ে নিজে বিনোদ সরকারের দোকানের দিকে গেলাম। বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনা রূপোর দোকানটা আমার দেখা ছিল। বেশ বড় দোকান। দোকানের মধ্যে কারিগরদের কাজ করার কারখানা আছে। বিনোদবাবু দোকানেই ছিল। একটা সুসজ্জিত কক্ষে টেবিলের সামনে বসে গড়গড়ায় তামাক টানছিলেন। লোকটির বয়স অনুমান 50, কিন্তু ভারী শৌখিন মানুষ। গায়ে তসরের পাঞ্জাবি, গিলে করা ফরাস ডাঙার ধুতি, গোপের উপর নিচে কামিয়ে অত্যন্ত সূক্ষ্ম করে তোলা হয়েছে। মাথার সম্মুখের একগোছা চুল 3 দিকে টাকের আক্রমণকে কোনোমতে ঠেকিয়ে রেখেছে। আকৃতি একটু খর্ব, কিন্তু তদানুপাতে বেশ গোলগাল। পুলিশ দেখে তিনি একটু বিব্রত হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো, আমার দোকানে কি কোনো গন্ডগোল হয়েছে? আমি সামনের চেয়ারে বসলাম। বললাম, না, আপনার কাছে কিছু খবর জানতে এসেছি। বিনোদবাবু ধাতস্থ হলেন। আমার দিকে পানের ডিব্বা ও জর্দার কৌটো বাড়িয়ে দিলেন। বললেন, কি খবর? আমি পান নিলাম না। জর্দার কৌটো থেকে 1 চিমটে জর্দা নিয়ে মুখে দিলাম। ধীরে ধীরে বললাম, সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে, আপনি জানেন? বিনোদবাবু চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠলেন। হাসি হাসি মারা গেছে? সে কি? কাল বিকালে যে আমি তাকে দেখেছি। কাল রাত্রে মারা গেছে। রাত্রে? কিন্তু বিকালবেলা সে তো ভালোই ছিল। কিসে মারা গেল? কি হয়েছিল তার? আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে। খুন? বিনোদবাবু আস্তে আস্তে চেয়ারে বসলেন। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে সে উপরের দিকে তাকিয়ে থাকলো। তারপর হঠাৎ টেবিলের উপর প্রচণ্ড চাপড় মেরে বললেন, সুরেশ্বর সুরেশ্বর খুন করেছে, ও ছাড়া আর কেউ নয়। সুরেশ্বরের কিন্তু অকাট্য অ্যালিবাই আছে। থাক অ্যালিবাই, এ সুরেশ্বরের কাজ। সুরেশ্বর আর ওর 3টে বন্ধু মহা ধূর্ত আর পাজি। ওদের অসাধ্য কোনো কাজ নেই। আমি বললাম, আপনি হাসিকে অনেক দিন থেকে চেনেন? ওকে 3-4 বছর বয়স থেকে আমি দেখে আসছি। তিনি নলটা মুখ থেকে সরিয়ে কিছুক্ষণ নলটার অগ্রভাগ পরিদর্শন করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি পুলিশ, আপনার কাছে লুকোবো না। কম বয়সে আমি একটু হাসির মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। সে আজ 20-22 বছর আগেকার কথা। হাসির বাপটা ছিল হতভাগা চোর, নেশাখোর, জালিয়াত। স্ত্রী কন্যাকে খেতে দিতে পারত না। হাসির মা পেটের দায়, কিন্তু থাক সে কথা। বছর কয়েক আগে হাসির মা মারা গেল। মৃত্যুকালে আমাকে ডেকে বিনতি করে বলে গিয়েছিল, হাসিকে তুমি দেখো, জামাইয়ের মন ভালো নয়। তার মৃত্যু শয্যার অনুরোধ আমি এড়াতে পারিনি। হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। হাসির মা একেবারে সতী সাবিত্রী ছিল না ঠিকই, কিন্তু তার প্রকৃতি ছিল বড় মধুর।
কিছুক্ষণ আর কোনো কথা হলো না। তারপর আমি বললাম, তাহলে আপনার সন্দেহ সুরেশ্বর হাসিকে খুন করেছে। বিনোদবাবু যেন স্মৃতির তলদেশ থেকে উঠে এসে বললেন, হ্যাঁ, হ্যাঁ, আমার তাই বিশ্বাস। কিন্তু কেন? মোটিভ কি? দেখুন, সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চালচুলো কিছু ছিল না। তারপর যুদ্ধের বাজারে সে বড়লোক হলো। তখন তার উচ্চাশা হলো সে ভদ্র সমাজে মিশবে, 10 জনের একজন বলে গণ্য হবে। কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই। হাসির মা বাপের কেচ্ছা শহরে কে না জানে। তাই সুরেশ্বর হাসিকে মেরেছে। এবার নতুন করে বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে। হাসির স্বভাব চরিত্র কেমন ছিল? হেলাগোলা মেয়ে ছিল, মনে ছলকপট ছিল না। একটু হয়তো পুরুষ ঘেঁষা ছিল। ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা বলতো। কিন্তু তাতেও তাকে দোষ দেওয়া যায় না। পাড়ার মেয়েরা ওর সঙ্গে ভালো করে কথা বলতো না, কেউ বা বাঁকা কথা বলতো। আচ্ছা, হাসিও তো মানুষ, তারও তো কথা বলার দুটো লোক দরকার। আমি জোর করে বলতে পারি, অন্য দোষ তার যতই থাক, সে মন্দ ছিল না। আমি কৌটো থেকে আর একটি জর্দা মুখে দিলাম। তারপর পকেট থেকে গয়নাগুলো বার করে বিনোদবাবুর সম্মুখে রাখলাম। বললাম, দেখুন তো, এগুলো চিনতে পারেন? হাসির গয়না নাকি? বলে বিনোদবাবু গয়নাগুলো হাতে তুলে নিল। তারপর বলল, এই গয়না আমি হাসিকে কখনো পরতে দেখিনি। আপনি কখনো তাকে গয়না উপহার দেননি? না, আমি তাকে পুজো আর দোলের সময় একখানা করে শাড়ি দিতাম, গয়না কখনো দিইনি। আমি বললাম, এই গয়না কি আপনার দোকানে তৈরি? বিনোদবাবু ভ্রু কুঞ্চিত করে গয়নাগুলো আবার পরীক্ষা করলেন। তারপর বললেন, না না, এই গয়না আমার কারিগরের হাতে তৈরি নয়। কিন্তু দাঁড়ান। তিনি ঘণ্টা টিপে চাকরকে ডাকলেন, রামদয়ালকে পাঠিয়ে দাও। চশমা চোখে বয়স্ত কারিগর রামদয়াল এসে আমাদের সম্মুখে দাঁড়ালো। তার হাতে গয়নাগুলো দিয়ে বিনোদবাবু বললেন, দেখো তো, এই গয়না কি আমাদের তৈরি? রামদয়াল ভালো করে দেখে বলল, আজ্ঞে না, এ গয়না কলকাতার কারিগরের তৈরি। আচ্ছা, যাও। আমি সেদিনের মতো বিনোদবাবুর ওখান থেকে উঠে পড়লাম। গয়নাগুলো আবার পকেটে পুরে নিলাম। বললাম, আজ তবে উঠি, যদি দরকার হয় আবার আসব। যখন ইচ্ছে আসবেন। সেদিন সন্ধ্যাকালে আমি সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলাম। বাংলোতেই অফিস। মেজর বর্মন দিনের কাজ শেষ করে তখন উঠি উঠি করছেন। আমি গিয়ে বললাম, খবর নিতে এলাম। মেজর বর্মন বললেন, বসুন, পিএম করেছি, রিপোর্ট কাল পাবেন। কি দেখলেন মৃত্যুর সময়? আন্দাজ রাত্রি 10টা। মৃত্যুর কারণ? যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না। বিষ টিস নাকি?
মেজর বর্মন একটা সিগার ধরিয়ে তাতে মন্দ মন্ত টান দিলেন, বললেন, বিষ নয়, বড় আশ্চর্য উপায় মেরেছে। আচ্ছা, আপনার সন্দেহ ভাজনের মধ্যে কোনো মিলিটারি ম্যান আছে নাকি? আমি বললাম, মিলিটারি ম্যান তো কেউ নেই, কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল, গোড়াদের সংস্পর্শে এসেছিল। কি ব্যাপার বলুন তো? মেজর বর্মন বললেন, মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন নেই ঠিকই, কিন্তু তার গলার তরুণাস্থি, যাকে আমরা থাইরয়েড কার্টিলেজ বলে থাকি, সেটা একেবারে চূর্ণ হয়ে গেছে। আমি স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলাম। বললাম, গলা টিপে মেরেছে নাকি? না না, গলা টিপে মারলে চামড়ার ওপর আঙ্গুলের দাগ থাকতো, আর গলা টিপে মারার মধ্যে বৈচিত্র্য কিছু নেই। তবে মেজর বর্মন কয়েকবার সিগারের ধোঁয়া ছেড়ে বললেন, গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল, আপনি জানেন? না, সেটা কিরকম? মনে করুন, বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে, আপনি নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন। পালাবার উপায় নেই। পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে। এই অবস্থায় আত্মরক্ষার উপায় কি? আপনি কৌশলে শত্রুর ডান পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎ তার দিকে ঘুরে ডান হাতের পোঁচা দিয়ে সজোরে মারলেন তার গলায়। থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেল, তৎক্ষণাৎ মৃত্যু হলো। তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ। গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হবার চেষ্টা করবে, এতে ওসব পালাই নেই, সঙ্গে সঙ্গেই মৃত্যু। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, আশ্চর্য, মেয়েটির মৃত্যু এভাবে হয়েছে, এতে আপনার সন্দেহ নেই তো? কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য। থানায় ফিরে এলাম। সুরেশ্বরী যে হাসিকে খুন করেছে, এই ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ রইল না, কিন্তু একটা ধোঁকা থেকে গেল। যে লোকটা রাতে এসে হাসির সঙ্গে দেখা করত, সে কে? সেই কি হাসিকে গয়নাগুলো উপহার দিয়েছিল? হাসির সাথে লোকটার কিরূপ সম্বন্ধ? সে যদি হাসির বন্ধু হয়, তবে তো হাসিকে খুন করবে না। আচ্ছা, আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য। থানায় ফিরে এলাম। সুরেশ্বরী যে হাসিকে খুন করেছে, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ রইল না, কিন্তু একটা ধোঁকা থেকে গেল। যে লোকটা রাতে এসে হাসির সাথে দেখা করত, সে কে? সেই কি হাসিকে গয়নাগুলো উপহার দিয়েছিল? হাসির সাথে তার কিরূপ সম্বন্ধ ছিল? সে যদি হাসির বন্ধু হয়, তবে হাসিকে খুন করবে কেন? পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টরকে নিয়ে আমি সুরেশ্বরের বাড়িতে গেলাম। মনে মনে স্থির করেছিলাম, আজ যেমনভাবে হোক সুরেশ্বরের নিকট থেকে স্বীকারোক্তি আদায় করবই। সুরেশ্বরের বাড়িতে গিয়ে দেখি সদর দরজা খোলা। বাড়িতে কেউ আছে বলে মনে হলো না। দু চারবার ডাকাডাকি করে যখন কোনো সাড়া পেলাম না, তখন ভিতরে প্রবেশ করলাম।
গিয়ে দেখি শয়ন কক্ষের খোলা দরজার সামনে সুরেশ্বর মেঝের ওপর মরে পড়ে আছে। গত রাতে সুরেশ্বর তার বন্ধু কালীকিঙ্করের দোকানে তাস খেলতে গিয়েছিল। রাত্রি আন্দাজ 12টার সময় গৃহে ফিরে আসে। তারপর কি হয়েছিল কেউ জানে না। সিভিল সার্জন মেজর বর্মন সুরেশ্বরের মৃতদেহ দেখে রিপোর্ট তৈরি করলেন। গলার থাইরয়েড কার্টিলেজ ভেঙে তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ যে উপায়ে হাসির মৃত্যু হয়েছিল ঠিক সেই উপায়েই সুরেশ্বরেরও মৃত্যু হয়। গল্প শেষ করে নীলমণিবাবু কিছুক্ষণ হেঁট মুখে বসে রইলেন। তারপর মুখ তুলে বললেন, এই হচ্ছে ঘটনা। তদন্তের সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বললাম। আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম, পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায়ে খুন করেছে। আমি আসামিকে ধরতে পারি না, আসামি কে তাও জানতে পারি না। আপনি বলতে পারেন কে আসামি? ব্যোমকেশ গালে হাত দিয়ে সব শুনছিল। বলল, আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? নীলমণিবাবু বললেন, উত্তর যদি জানা থাকে নিশ্চয়ই দেব। ব্যোমকেশ বলল, আচ্ছা, সুরেশ্বরের ওয়ারিস কে? সুরেশ্বরের এক খুড়তুতো বোন। সুরেশ্বর উইল করেনি। খুড়তুতো বোনটা অনাথা বিধবা, কলকাতায় কোথায় রাঁধুনি বৃত্তি করত, সেই সব পেয়েছে। যাক, যে রাত্রি সুরেশ্বরের মৃত্যু হয় সে রাত্রে ওর 3 বন্ধু কালীকিঙ্কর, দেবুমণ্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল? সুরেশ্বরের বাড়ি যাবার পর ওরা 3 জন প্রায় সারা রাত কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল। আমি ওদের প্রত্যেকের পিছনে চড় লাগিয়েছিলাম, তাদের কাছেই খবর পেয়েছি। ওরা সুরেশ্বরকে খুন করেনি। আচ্ছা, বিনোদ সরকারের পিছনে চড় লাগিয়েছিলেন? না, বিনোদ সরকারের ওপর আমার সন্দেহ হয়নি। তার কোনো মোটিভ ছিল না। সুরেশ্বরকে হয়তো মারতে পারত, কিন্তু হাসিকে মারবে কেন? তা বটে। আচ্ছা, দিনমণি হালদার তখন কোথায় ছিল খোঁজ নিয়েছিলেন? 50 মাইল দূরে একটা গ্রামে সে তখন আমাশায় ভুগছিল, উঠবার ক্ষমতা ছিল না। তাছাড়া ওভাবে খুন করবার কৌশল সে জানবে কোত্থেকে? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল? না, আমার বিশ্বাস সে ভালো মেয়ে ছিল। ব্যোমকেশ নত মুখে ভাবতে ভাবতে বলল, কিন্তু তার রক্তে দোষ ছিল। তার মা, কি যেন হাসির মায়ের নাম ছিল? অমলা। ব্যোমকেশ চোখ তুলে নীলমণিবাবুর দিকে তাকালো। তিনিও প্রখর চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তার শরীর ক্রমশ যেন কঠিন হয়ে উঠতে লাগলো। কিছুক্ষণ দুজনের চোখে চোখ আবদ্ধ হয়ে রইল। তারপর ব্যোমকেশ তাকিয়ায় ঠেস দিয়ে বসল। নির্বাপিত গড়গড়ার নলটা হাতে তুলে নিল। নীলমণিবাবু আত্মস্মরণ করে ধীর স্বরে বললেন, আর কিছু জানতে চান? ব্যোমকেশ নিরুৎসুকভাবে মাথা নাড়ল। আর কিছু জানবার নেই। নীলমণিবাবু একটু বাঁকা সুরে বললেন,
কিছু বুঝলেন? ব্যোমকেশ বলল, সবই বুঝেছি নীলমণিবাবু। নীলমণিবাবু কিছুক্ষণ স্থির থেকে তারপরে বললেন, সবই বুঝেছেন? হাসিকে কে খুন করেছিল আপনি বুঝেছেন? বুঝেছি বই কি। হাসিকে খুন করেছিল সুরেশ্বর ঘোষ। তাই নাকি? তাহলে সুরেশ্বরকে মারল কে? সুরেশ্বরকে মেরেছিল হাসির বাবা। হাসির বাবা? কিন্তু দিনমণি হালদার সে সময় 50 মাইল দূরে ছিল। আমি দিনমণি হালদারের কথা বলিনি নীলমণিবাবু, হাসির বাবার কথা বলেছি, হাসির জন্মদাতা পিতা। নীলমণিবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন। দেখতে লাগলাম তার মুখ থেকে যেন রক্ত ধীরে ধীরে নামতে শুরু করেছে। অবশেষে তিনি যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বরে সেই গাম্ভীর্য আর ছিল না। ক্ষীণ স্বরে তিনি বললেন, জন্মদাতা পিতা? কার কথা বলছেন? ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, কার কথা বলছি আপনি জানেন নীলমণিবাবু। গল্পটা হয়তো আমাকে না বললেই ভালো করতেন। অতঃপর নীলমণিবাবু কি বলবেন সেটা আর হয়তো ঠিক করতে পারল না। হেন সময় বীরেনবাবু প্রবেশ করে বললেন, ব্যোমকেশবাবু, রান্না তৈরি, আপনারা স্নান করে নিন। নীলমণিদা, আপনি কিন্তু মধ্যাহ্ন ভোজনটা এখানেই সেরে যাবেন। নীলমণিবাবু ধর্মর করে উঠে দাঁড়ালেন। না না, আমি চললাম, বুঝলে, অনেক দেরি হয়ে গেল বলে তিনি দ্রুত প্রস্থান করলেন। আমাদের দিকে একবারের জন্য দৃকপাত করলেন না। আহারাদি সম্পন্ন করে দুজনে তাকিয়ায় মাথা দিয়ে লম্ব হয়েছি। গড়গড়া চলিতেছিল। বললাম, কি করে বুঝলে বলো তো? ব্যোমকেশ বলল, নীলমণিবাবুর গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তার পক্ষপাত আছে, অথচ তার গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি। তার চরিত্র সম্বন্ধে যে সাক্ষী প্রমাণ পাওয়া যায় তাতে তাকে সতী সাবিত্রী মনে করবার কোনো কারণ নেই। সে প্রগলভা ছিল। তার স্বামী তাকে সন্দেহ করত। একজন অজ্ঞাত লোক রাত্রে তার সঙ্গে দেখা করতে আসত। তবে তার প্রতি নীলমণিবাবুর পক্ষপাত কেন? হাসির মা অমলাও সীতা সাবিত্রী ছিল না। অমলার স্বামী দিনমণি হালদার জেলখানার পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে ছাড়া পেত, আবার জেলে গিয়ে ঢুকত। দিনমণি হালদার হাসির বাপ নাও হতে পারে। বিনোদ সরকারও হাসির বাপ নয়, কারণ হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স 3-4 বছর। তবে হাসির বাবা কে? নীলমণিবাবু গল্প বলার আগে কথা প্রসঙ্গে আমাদের বলেছিল, পুলিশের চাকরিতে ঢুকে প্রথম তিনি এই শহরে পোস্টেড ছিলেন। দিনমণি পেশাদার চোর। তাকে ধরতে কিংবা তার ঘরদোর খানাতল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন। তিনি তখন যুবক। হয়তো দিনমণির কুহকময়ী স্ত্রীর ফাঁদে পড়ে গিয়েছিলেন। দিনমণি জেলে যাবার পর গোপনে দুজনের মেলামেশা হয়েছিল। 2-3 বছর পরে নীলমণিবাবু এই জেলা থেকে বদলি হয়ে গেলেন। যাবার আগে জেনে গেলেন তার একটা মেয়ে আছে। মেয়ের নাম হাসি।
দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন। তিনি বিয়ে করেননি, তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি। সংসারে হাসি তার একমাত্র রক্তের বন্ধন ছিল। কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন। হাসির মা তখন মরে গেছে, হাসির বিয়ে হয়েছে। নীলমণিবাবুর অভ্যাস ছিল গভীর রাতে সাইকেল চড়ে শহর তদারক করে বেরোতেন। সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন, তাকে ছোটোখাটো দু একখানা গয়না উপহার দিতেন। হাসিকে নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না, তবে হাসি হয়তো কিছুটা আন্দাজ করেছিল। যে রাত্রে সুরেশ্বর হাসিকে খুন করে, সে রাত্রে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখেই শুনেছি। আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল। তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল, বউকে খুন করেছি, এখন তোরা আমাকে বাঁচা। চারজনের মধ্যে অটুট বন্ধুত্ব। তারা পরামর্শ করে স্থির করল মরা পুড়িয়ে ফেলা যাক, তারপর রটিয়ে দিলেই হবে হাসি কুলোত্যাগ করেছে। নীলমণিবাবু চার বন্ধুকে থানায় ধরে আনলেন, কিন্তু তাদের অ্যালিবাই ভাঙতে পারলেন না। তিনি যখন দেখলেন তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাটে লটকাতে পারবেন না, তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন। তিনি আর বিলম্ব করলেন না। হাসির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই সুরেশ্বরকে খুন করলেন। কিন্তু ভেবে দেখো, আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগাগোড়াই কিন্তু অনুমান। এই অনুমান কেবল তখনই সত্যি পরিণত হতে পারে যদি নিশ্চয়ভাবে জানা যায় যে নীলমণিবাবু হাসির বাবা। আমি তার জন্য ফাঁদ পাতলাম। আচমকা জিজ্ঞাসা করলাম, হাসির মায়ের নাম কি? তিনি না ভেবেচিন্তে বলে ফেললেন, অমলা। আচ্ছা, হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে? 10 বছর আগে সে মারা গেছে। এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি। তবে নীলমণিবাবু জানলেন কি করে? আর সন্দেহ থাকলো না। আমার সামনেই হাসির মায়ের নাম উচ্চারণ করে তিনি বুঝতে পেরেছিলেন অসাবধানে তিনি ফাঁদে পা দিয়েছেন। আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার পাতা ফাঁদ ব্যর্থ হয়নি। নীলমণিবাবুর অজানা আসামি স্বয়ং নীলমণিবাবু। ব্যোমকেশের যুক্তিজালে ছিদ্র পেলাম না। বললাম, আচ্ছা, নীলমণিবাবু তাহলে নিরস্ত্র যুদ্ধের কায়দা আগে থেকেই জানতেন? ব্যোমকেশ বলল, সম্ভবত না। বিদ্যেটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন। গল্পটির উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমাদের আজকের পরিবেশনাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।